দেখো, ফার্স্ট যেটা আঁকছি এটা হচ্ছে পরফাইন আঁকছি, হ্যাঁ, পরফিন রিং আঁকছি। এরপরে প্রোটোপরফাইরিন আসবো। এটা পরফিন আঁকছি। 4 করে 4টে নাইট্রোজেন করবে। হয়েছে? এইটা হওয়ার পরে এটাকে 5 মেম্বার রিংয়ে কনভার্ট করবে। এর মতো হওয়ার কথা না? আমার তো একটু ঠিকঠাক স্পিড চাচ্ছে। দেখো ঠিকঠাক করে নেট কাট করে কত পাশ থেকে রেকর্ড হয়ে যাবে এটা। আচ্ছা, এইখানে ফাইনাল হলো, সবগুলোকে 5 মেম্বার রিংয়ে কনভার্ট করবো। দেওয়ার পরে এই যে প্রত্যেকটা এই যে এন্ড আছে না, এই এন্ড থেকে দেখো এগুলোকে এরকম করে কানেক্ট করো। সবগুলো CH2 আছে মাঝখানে। হুম, তো এইখানে কানেক্ট করবে। বুঝেছি? এটা কানেক্ট হওয়ার পরে এবার ডাবল বন্ড দিতে হবে। ডাবল বন্ড বলি এইটা, এইখানে ডাবল বন্ড, এটা এর ক্ষেত্রে এখানে একটা ডাবল বন্ড থাকবে। আর এর ঠিক কর্নার যেটা আছে এটাতে এরকম জায়গায় ডাবল বন্ড থাকবে। এই দুটো আগে দিয়ে নিতে হবে। এরপরে যেগুলোতে আছে সেগুলোতে এরপরে তুমি একটা বাদে একটা ডাবল বন্ড করবে। দাঁড়াও, ডাবল বন্ডগুলো করি। টোটাল আমার 11টা ডাবল বন্ড আসবে। এখানে একটা, এই একটা বাদে এখানে, দেন, বুঝলে? তারপর এই যে এখানে একটা বাদে এখানে দিলাম, দেখতে পেলে? একটা বাদে এই যে এখানে, এটা একটা বাদে এখানে আছে। এরপরে এটা বাদ দিলে এখানে, দেন একটা বাদ দিয়ে এখানে ডাবল বন্ড থাকবে। একটা বাদ দিয়ে এখানে, এখানে, এখানে ডাবল বন্ড থাকবে। বাদ দিয়ে এখানে ডাবল বন্ড। টোটাল দেখবে 11টা ডাবল বন্ড আছে। আর এইগুলো লাল কালিতে করে দাও ডাবল বন্ডগুলো। আচ্ছা, এই যে দুটো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন ডাবল বন্ড আছে, তো এতে ভ্যালেন্সি কমপ্লিট হয়ে গেছে। এগুলোতে নেই, এগুলোতে একটা করে এইচ থাকবে। এরপর যেটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে পরফিন। বুঝছে? এটা তৈরি হলো হচ্ছে পরফিন রিং তৈরি হলো। এবার এই পরফিন রিং এর পরে পরে করছি। এই পরফিন রিং এ দুটো এইচ আছে। এর কি করা যায় বলো তাহলে? দেখো, এটা এটা পরফিন আঁকা আছে। এই পরফিনের, এখানে আমি কারেকশন করছি। এই পরফিনে 8টা যে পাইরোলের ক্ষেত্রে যে প্রত্যেকটা এন্ড আছে না, এখানে একটা এখানে একটা এন্ড, প্রত্যেকটা এন্ডকে যদি এবার সাবস্টিটিউট করা হয়, মানে স্পেসিফিক 8টা পাইরোলের পজিশনকে সাবস্টিটিউট করার পরে যেটা তৈরি হবে সেটাকে বললাম, এটা এই মুহূর্তে আছে পরফিন। বুঝছে? এইবারে এইখানে CH3, এই পজিশনটায় CH ডবল বন্ড CH2, ঠিক এরকম জায়গাটা থাকবে CH ডাবল বন্ড CH2। মানে এটা এরকম ছিল, CH3 CH2 ছিল এটা আগে। এটা এখানে থাকলো, এই জিনিসটা এখানে শিফট হয়ে যাচ্ছে CH3। এইখানটা ইজি হবে, এখানে আসবে তোমার CH3, এর এই এন্ডটাতে আসবে CH3। আর এই যে জায়গাটায়, এই জায়গাটায় চলে আসবে হচ্ছে CH2 CH2 C ডবল এইচ।
এটা যদিও অনেক সময় যে সি ডবল এসটা করা আছে না, এটাকে সি ডবল এসকে সি ডবল ও মাইনাসও করা থাকে, মানে যেখানে লো পিএইচ করি আর কি, বায়োলজিক্যাল পিএইচ এর উপরে, উপরে না অ্যাকচুয়ালি, অনেক সময় এটাকে কনজুগেটেড কন্ডিশনে সি ডবল ও মাইনাস, এই যে সি ডবল এইচগুলো আছে এগুলোকে সি ডবল ও মাইনাস কন্ডিশনে প্রেজেন্ট করা হয়। আচ্ছা, এই মুহূর্তে তাহলে এটা কিন্তু আর পরফিন নয়, এই মুহূর্তে যেটা এলো এটা হচ্ছে P9, মানে যেটাকে বলা হবে প্রোটোপরফাইরিন 9। এটা যেটা এলো এটা এই মুহূর্তে হচ্ছে প্রোটোপরফাইরিন 9। আগে পরফিন ছিল, এই সাবস্টেন্সগুলো বাদ দিয়ে সাবস্টেন্সগুলো যখন চলে এলো তখন এটা হয়ে গেল প্রোটোপরফাইরিন। বুঝা গেল? আচ্ছা, এবার দেখো এটার উপরে সব চেঞ্জ করে দিই। এবার এর উপরে এই যে এবার এখানে যদি এফি কে ইনসার্ট করানো হয়, এই যে এইচগুলো আছে না, এইচগুলোকে বাদ দাও, এইচগুলো এখানে থাকবে নি। এফি কে এই যে প্রত্যেকটা নাইট্রোজেন থেকে যদি কোঅর্ডিনেট করা হয় তখন যেটা তৈরি হবে তাকে বলা হবে হিম। এটা যেটা তৈরি হলো এই মুহূর্তে, তাহলে এটার নাম আবার চেঞ্জ হবে। এফি সেন্টার মাঝখানে থাকলে যেটা চলে আসবে এটা হচ্ছে হিম, হিম বি। এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা হলো এটা হচ্ছে হিম বি, যেটা আমাদের ব্লাডে থাকে হিম বি আর কি। বুঝছে? আমাদের রক্তে যেটা থাকে হিমোগ্লোবিনের মধ্যে থাকে, হিমোগ্লোবিন স্পেসিফিকলি হিম বি থাকে। বুঝছে? এই মুহূর্তে মানে তোমার P9 এর ভেতরে যখন এফি কে কোঅর্ডিনেট করানো হলো দুটো এইচ কে বের করে দিয়ে, সেটা মুহূর্তে তৈরি হলো হচ্ছে হিম বি। বুঝে গেল? হিম বি তৈরি হলো, এখনো হিমোগ্লোবিন তৈরি হয়নি। এবার এটার উপরেই করব, সেটার উপরে করব বলতে কি হিম বি আছে। এবার দেখো এফির 4টে পজিশন কোঅর্ডিনেট হয়ে আছে। এবার 5 নম্বর পজিশন, 5 নম্বর বলতে এরকম নিচে করে, তো নিচেই প্রেজেন্ট করে দিই। এই পজিশনে, এই পজিশনে আর একটু নামিয়ে দাঁড়াও, এখানে লেখা হয়ে আছে। এই পজিশনে অ্যাড করব হচ্ছে প্রক্সিমাল হিস্টিডিনকে, মানে এখানে এন, CH2, এটা হচ্ছে হিস্টিডিন। আর এটা এরকম করে, এটা হচ্ছে গ্লোবুলার চেন, গ্লোবুলার প্রোটিন চেন দিয়ে যখন লাগবে এরকম কন্ডিশন আছে। এই পাশে একটা ইয়ে রাখতে হবে, কারণ এই পাশে আছে একটা এইচ, যেখানে এন আছে, এন এইচ যখন থাকবে তখন এটা হয়ে যাবে তোমার হচ্ছে হিমোগ্লোবিন। এই মুহূর্তে যেটা তৈরি হলো, এই মুহূর্তেটা হিম বি নয়, সবকিছু নিয়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে এইচ বি। এরকম এইচ বি লেখা, ক্যাপিটাল এইচ স্মল বি লেখা হয়, এইচ বি, হিমোগ্লোবিন তৈরি হলো। হ্যাঁ, আচ্ছা। আর এটা যেটা তৈরি হলো, এই যে পোর্শন, এটা হিস্টিডিন। এই হিস্টিডিনটাকে বলা হয় প্রক্সিমাল হিস্টিডিন, PRO। হ্যাঁ, ওটা গ্লোবিউলার চেন। এই যে হিমোগ্লোবিন বলা হয় সেটা এই গ্লোবুলার চেনটার জন্য, মানে যে হিস্টিডিন প্রোটিনটা হলো, হিস্টিডিন প্রোটিনের গ্লোবুলার চেনটা পুরো সাইডটা ব্লক করে থাকে, এটাকে বলা হয় গ্লোবুলার চেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা ঠিক হিমোগ্লোবিন বলে ভুল হবে, এটা হিমোগ্লোবিনের মনোমার তৈরি হয়েছে, মানে যেটাকে লাইকলি বলা যাবে হচ্ছে মায়োগ্লোবিন। হয়েছে? এটা বেসিক্যালি বলতে পারো মায়োগ্লোবিন তৈরি হয়েছে। হিমোগ্লোবিন জিনিসটা কি, আহ, 4টে মায়োগ্লোবিন, মানে মায়োগ্লোবিনকে 4টে করলে, 4টে এমবিকে একসঙ্গে অ্যাড করলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে হিমোগ্লোবিন। মানে হিমোগ্লোবিন হয়ে যাবে মায়োগ্লোবিনের টেট্রামার। আর এটা স্পেসিফিকলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে মায়োগ্লোবিন, মানে বলতে পারো হিমোগ্লোবিনের মনোমার
নাহলে মায়োগ্লোবিন তৈরি হয়েছে, বুঝেছে? এবারে আচ্ছা, আর একটা পজিশন এখানে আছে। এইখানে একটা প্রক্সিমাল হিস্টিডিন করলাম। এইখানে এই যে 6 নম্বর পজিশনটা ওপেন আছে না, এই যে পজিশনটা ওপেন আছে, এই পজিশনের এইখানেও সেম টাইপের একটা প্রোটিন থাকে। এটাকে বলা হয় ডিস্টাল, বুঝছে? এটাকে ডিস্টাল হিস্টিডিন বলে। সেম টাইপের ছবিটা হবে, এরকম একটা ছবি থাকবে। কিন্তু প্রবলেমটা কি, না এটা প্রক্সিমাল হিস্টিডিনটা ডাইরেক্ট এনটা এইটার সঙ্গে ডাইরেক্টলি কোঅর্ডিনেট করে থাকে, বুঝছো? 5 নম্বর পজিশনে ডাইরেক্ট যুক্ত থাকে। কিন্তু ডিস্টাল হিস্টিডিন 6 নম্বর পজিশনটা যুক্ত থাকবে না, 6 নম্বর পজিশনে যুক্ত থাকবে না। শুধুমাত্র 6 নম্বর পজিশনটার জাস্ট গেটটার সামনে, মানে 6 নম্বর পজিশনে যেখানে অ্যাটাচ হবে, সেই পজিশনটা ওই জাস্ট ব্লক করে থাকে, বুঝছো? আচ্ছা, ডিস্টাল হিস্টিডিন এটাকে কি বলে জানেন তো? এটাকে E7 দিয়ে প্রেজেন্ট করে, এটাকে F8 এরকম ওটা প্রেজেন্ট করা হয়। দেখা গেল? আচ্ছা, এইবারে শোনো, এটা হচ্ছে ডিঅক্সিডেটিভ কন্ডিশনে আঁকা হয়েছে। এবার অক্সিজেন যদি বাইন্ড হয়, অক্সিজেন বাইন্ড হবে কোনখানে দেখো, এই যে 6 নম্বর পজিশনটা ওপেন আছে, এখানে কিন্তু ডিস্টাল হিস্টিডিন জাস্ট বসে আছে, কানেক্ট হয়নি কিন্তু। এইবারে এইখানে অক্সিজেনেটেড কন্ডিশন হলে এইখানে বাইন্ড হবে। ওর আবার ও বাইন্ড হবে এরকম করে, ও ডবল বন্ড ও এরকম করে বাইন্ড হবে। বেন্ড, এটাকে বলা হয় বেন্ড মোশন, মানে ডাইরেক্টলি ও সরাসরি ডবল বন্ড ও আকারে লেখা হবে না, একটু বাঁকিয়ে লেখা হবে। বাঁকিয়ে লেখার কারণ, ওর মোশনটা এরকমই হয়, এবং এটাকে বাধ্য করছে হচ্ছে যে ডিস্টাল হিস্ট্রিডিন আছে, ডিস্টাল হিস্ট্রিডিন এইখানে একটা রোল প্লে করে। রোল প্লে করে বলতে বলছি দাও। আচ্ছা, এইখানে Fe2 কন্ডিশনে থাকে, মনে থাকবে? শোনো, ডিঅক্সিজেনেটেড এইচবি আর অক্সি হিমোগ্লোবিন বোধ ক্ষেত্রেই Fe কি কন্ডিশনে থাকে গো? কত অক্সিডেশন স্টেটে থাকে? কত অক্সিডেশন স্টেটে থাকে? ডিঅক্সি এইচবি তে থাকে হাই স্পিন, আর এটাতে থাকে হচ্ছে লো স্পিন। মানে এটাতে থাকে যে T2G6 থাকে, Eg0। আর হাই স্পিন যেটা, সেটা বুঝতে হবে, সেটা হচ্ছে T2G4 Eg2। ওকে, এবার যখন বলছি প্রক্সিমাল হিস্টিডিন আর ডিস্টাল হিস্টিডিনের একটা কাজ বলে দিই। ফার্স্ট প্রক্সিমাল হিস্টিডিন মানে এই জিনিসটা, এটা কি করে না, যে ফিফথ পজিশনটা কোরিলেট করে থাকে। এটা শুধুমাত্র সিগমা, মানে সিগমা ডোনেশন করে। এখানে কোনো পাই ব্যাক ডোনেশন বা পাই অ্যাকসেপ্টেন্সের কোনো কিছু হয় না, মানে কোনোভাবে পাই অ্যাকসেপ্ট করে না, পাই ইলেকট্রন ডেনসিটি টেনে নেয় না মেটালটা থেকে। যার ফলে কি হয় না, এর জাস্ট অপোজিট পজিশন, মানে এটা ফিফথ পজিশনে আছে, এর অপোজিট বলতে ট্রান্স, যেদিক দিয়ে অক্সিজেন বাইন্ড করবে,
সেই পজিশনে অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সিটাকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয় বলতে কি, যদি এ শুধুমাত্র সিগমা এ শুধুমাত্র ডোনেশন করে, এখান থেকে কোনো প্রক্সিমাল হিস্ট্রি কোনো অ্যাকসেপ্ট করে না, তাহলে এফি এ অ্যাড হলে এর ট্রান্স পজিশনে যে বাইন্ড হবে তার ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটিটা এই প্রক্সিমাল হিস্ট্রি বাড়িয়ে দেয়। এর ফলে অক্সিজেন বাইন্ড হওয়ার পরে, বুঝছি, অক্সিজেন বাইন্ডিং হওয়ার পরে অক্সিজেনের ক্ষেত্রে পাই যে ব্যাক বন্ডিংটা মেটাল থেকে যে অক্সিজেনকে ইলেকট্রন দেওয়া, যেহেতু মেটালের ইলেকট্রন ডেন্সিটি প্রক্সিমাল হিস্ট্রি বাড়িয়ে দিয়েছে, তাই সেখানে মেটাল থেকে অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে অক্সিজেনের ক্ষেত্রে এই পাই অ্যাকসেপ্টিভ লিগেন্ড হিসাবে অক্সিজেনকে এখানে কাজ করানো হবে। মানে এখানে অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সিটাকে বাড়িয়ে দেওয়া হবে। আবার বলি, প্রক্সিমাল হিস্টিডিন শুধুমাত্র সিগমা ডোনেশন করে, যার ফলে মেটালের উপর ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে, যেটা কি করে না, এর ট্রান্স পজিশনে যে অক্সিজেনটা বাইন্ড হবে, অক্সিজেন তো প্রথমে সিগমা ডোনেশন করবে, সেকেন্ড এই মেটালের ইলেকট্রন ডেন্সিটি থাকার জন্য সেটা কি করবে, সঙ্গে সঙ্গে একটা পাই বন্ডও করবে, মেটাল টু লিগেন্ড একটা পাই বন্ড হবে ব্যাক ডোনেশন দিয়ে, যেটা প্রফিটেবল করবে কি না, অক্সিজেনটাকে পাই অ্যাসিডিক লিগেন্ড হিসাবে অ্যাক্ট করতে সাহায্য করবে। যার ফলে হয়ে যাবে কি না, অক্সিজেন মেটালটার অনেক ক্লোজারে চলে আসবে। এর ফলে অক্সিজেন লিগেন্ড ফিল্ড, যেটা এখানে স্ট্রং ফিল্ড হিসাবে অক্সিজেন কাজ করে যাবে। যার জন্য কি হবে দেখো, Fe2 হাই স্পিন থেকে অক্সি হিমোগ্লোবিনে Fe2 লো স্পিনে, মানে এখানে অক্সিজেনটা স্ট্রং ফিল্ড লিগেন্ড হিসেবে কাজ করছে, তাই হাই স্পিন থেকে লো স্পিনে কনভার্ট করছে। তো যেটা হচ্ছে প্রক্সিমাল হিস্ট্রিনের কাজ। ডিস্টাল হিস্ট্রিনের কাজ কি না, ডিস্টাল হিস্ট্রিডিন এই 6 নম্বর যে পজিশনটা মেটালের, যেটা 6 নম্বর পজিশনে যেখানে অক্সিজেন বাইন্ড হলো, এই 6 নম্বর পজিশনে ডিস্টাল হিস্টিডিন বসে থাকবে, কিন্তু 6 নম্বর পজিশনে কোঅর্ডিনেট করে 6 নম্বর পজিশনটা ওপেন রাখবে অক্সিজেনের জন্য, বাইন্ড করার জন্য। কিন্তু 6 নম্বর পজিশনের ডাইরেক্ট মুখটার কাছে ওটা হচ্ছে ডিস্টাল হিস্টিডিন বসে থাকবে, যেটা কি করে, যেটার কাজ হচ্ছে যে সিও, জানবে আমাদের রক্তে মানে হিমোগ্লোবিনের সঙ্গে সিওর বাইন্ডিং টেন্ডেন্সি অনেক বেশি, কিন্তু সিও বাইন্ড হয় কিভাবে না, এরকম করে সিও বাইন্ড হতে চায়, একটা বন্ড কোঅর্ডিনেট সি আর ও, এই যে সিও এইভাবে বাইন্ড হতে চায়, মানে সোজাসুজি। কিন্তু ডিস্টাল হিস্টিডিন আছে, ডিস্টাল হিস্টিডিন এ কি করে না, এর প্রেজেন্সটা ডিস্টাল হিস্টিডিনের প্রেজেন্সের জন্য এটাকে কিন্তু বেন্ড করে দেওয়া হয়, মানে এরকম এইদিকে থাকে, এইদিকে থাকে না। তো থাকার কথা ছিল এরকম, ডিস্টাল হিস্টিডিনের যে প্রেজেন্স আছে, এর প্রেজেন্সের জন্য এটাকে বেন্ড করে দেয়, মানে একটা বেন্ড কন্ডিশনে সিওকে বাইন্ড হতে দেয়, যেটা অ্যাকচুয়ালি কি করে না, সিও স্ট্রেট মানে সরাসরি বাইন্ড হবে। সিওতে জানো যে এসপি হাইব্রিডেশন হয়, মানে স্ট্রেট হয়, তো তাকে সরাসরি বাইন্ড না করে তাকে কি করেছে না, তাকে বেন্ড করে দিয়েছে কে না, ডিস্টাল হিস্টিডিন। এই কন্ডিশনের জন্য সিওর যে রক্তের মানে হিমোগ্লোবিনের সঙ্গে খুব হাই টেন্ডেন্সি ছিল বাইন্ডিং এ, হাই টেন্ডেন্সিটাকে ডিস্টাল হিস্টিডিন একটুখানি কমিয়ে দেয়, কারণ সিও বন্ড হবে স্ট্রেট, সোজাসুজি হবে। আর ডিস্টাল হিস্টিডিন থাকার জন্য তাকে সিওকে কি করবে না, বাধ্য করে সিওকে বেন্ট মোশনে বাইন্ড হতে সাহায্য করবে, মানে বাধ্য করবে। যার জন্য কি হবে না, সিওটা বাইন্ডিং টেন্ডেন্সি কমে যাবে। আর সেখানে অক্সিজেন, অক্সিজেন নর্মালি যে বাইন্ড হয়, অক্সিজেন এরকম বেন্ড মোশনেই বাইন্ড হয়। তো অক্সিজেনের ক্ষেত্রে ওটা কিন্তু নর্মাল। অক্সিজেনের ক্ষেত্রে রক্তে বাইন্ডিং যখন করে, তখন অক্সিজেন বেন্ড মোশনেই বাইন্ড করে, তাই ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, অক্সিজেন বাইন্ড হয়ে যাবে। বোঝা গেল? প্রক্সিমাল হিস্টিডিন আর ডিস্টাল হিস্টিডিনের কাজ বলা হলো। এটা হয়েছে দেখো এখানে যেটা আসছে যে প্রক্সিমাল হিস্টিডিন এটা, এটাকে F8 পজিশনে দিয়েছি, মানে আয়রনের 5 নম্বর যে কোঅর্ডিনেটিং সাইটটা আছে, 5 নম্বর কোঅর্ডিনেটিং সাইটে প্রক্সিমাল হিস্টিডিন কানেক্ট হয়ে আছে। এর ফলে কি হয়েছে না, প্রক্সিমাল হিস্টিডিন শুধুমাত্র সিগমা ডোনার হিসাবে কাজ করে। এই সিগমা ডোনার হিসাবে কাজ করার জন্য এ মানে প্রক্সিমাল হিস্টিডিন এফি সেন্টারটার উপরে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে। তো এই ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করলে এটা 5 নম্বর পজিশনে আছে, 6 নম্বর, আর 6 নম্বর পজিশনটা অক্সিজেনের জন্য
বাইন্ডিংয়ের জন্য ফেলে রাখা ছিল। তো এফি সেন্টারে যদি ইলেকট্রন ডেনসিটি প্রক্সিমাল হিস্ট্রি ইনক্রিজ করে, তাহলে এর যে ট্রান্সপোজিশন মানে 6 নম্বর পজিশনে যে অক্সিজেন আসবে, অক্সিজেনের ক্ষেত্রে সিগমা ডোনেশন, অক্সিজেন তো প্রথমে সিগমা ডোনেট করবে। সিগমা বন্ড হওয়ার পরে ওখানে নেক্সট একটা পাই বন্ডিং ইন্টারাকশন হবে, যেটাকে বলা হচ্ছে মেটাল থেকে লিগ্যান্ডের দিকে একটা পাই বন্ডিং ইন্টারাকশন হবে, যেটা কি করবে না অক্সিজেনের সঙ্গে এফি যে বাইন্ডিংটাকে আরো ভালো করবে, বা বলতে পারো অক্সিজেনটাকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসাবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড করে দেবে। আর নেক্সট আরেকটা বলা যায় যে অক্সিজেন এখানে পাই অ্যাসিডিক লিগ্যান্ড হিসেবে কাজ করবে, মানে পাই ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করবে মেটালের থেকে, কারণ মেটালে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। কার জন্য বেশি আছে? এই প্রক্সিমাল হিস্টিডিনের জন্য বেশি আছে। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়ে যায়, যার জন্য এইখানে চলে আসছে দেখো Fe2 হাই স্পিন থেকে Fe2 লো স্পিন চলে আসছে। শুনতে পেলে? আচ্ছা, এইবারে যা চলে আসছে তোমাদের, আচ্ছা Fe2 কিছু পজিশন বলতে হবে, মানে এই যে তোমার মানে হিমোগ্লোবিনের কিছু মডেল আসছে, মডেল আসার আগে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা বলে দেখো। কোথায় গেল হিমোগ্লোবিনের স্ট্রাকচার? আচ্ছা, এইখানে দেখবে, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ এই পাশের, এইখানে দেখো, এইটা হচ্ছে পরফারিনের যে রিংটা এঁকেছি না 4টে এন দিয়ে, যেটা শুরু করে আঁকলাম, ওটাকে এখানে এভাবে প্রেজেন্ট করে রেখেছে। এখানে সবগুলোকে আঁকা হয়নি, এমনি গ্লোবুলার প্রোটিন টোটিন যেগুলো আছে সেগুলোকে জাস্ট টেনে লিখে দেওয়া হয়েছে এইখানে এই মুহূর্তে দেখো। আর এখানে প্রক্সিমাল হিস্টিরিনটাকে মানে আমি যে ছবিটা এঁকেছি তার ছবি থেকে উল্টে আঁকা হয়েছে। অ্যাকচুয়ালি প্রক্সিমাল হিস্টিরিনটাকে এখানে উপরের পজিশনে, মানে ফিফথ পজিশনটা এখানে উপরে নেওয়া হয়েছে, আর নিচের এই পজিশনটাকে অক্সিজেনের জন্য বাইন্ডিংয়ের জন্য রেখে দেওয়া হয়েছে। বুঝেছি? এবার এইখানটা একটুখানি দেখো কি পজিশনটা হয়েছে। না এইখানে যে এফিটা আছে না, এটা হাই স্পিন এফি, দেখো লেখাই আছে হাই স্পিন এফি, মানে এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড কন্ডিশন। কন্ডিশনটা কি জানো? এই ডিঅক্সিজেন পজিশনে Fe2টা হাই স্পিন Fe2টা, এটা এই যে আমার পরফারিনিং যে প্লেনটায় আছে না 4টে এন যে প্লেনটা ক্রিয়েট করছে, ওই প্লেন থেকে প্রায় 70 পিকোমিটার ওপরে থাকে Fe2 হাই স্পিনটা। বুঝেছি? আচ্ছা, এইখান থেকে নেক্সট হয়ে যাচ্ছে কি বলছি, এবারে যখন অক্সিজেন বাইন্ড করলো, যেখানে হয়ে যাচ্ছে হচ্ছে অক্সিজেন বাইন্ড করার পর ওটা হয়ে যাবে অক্সিজেনেটেড এইচপি। তখন এই যে এফিটা ছিল, এই এফি থেকে এটা চলে আসে হচ্ছে প্লেনে, Fe2 লো স্পিন হয়ে যাবে, সেটা ইন প্লেন চলে আসবে। এই যে প্লেন উপরে ছিল, মানে আউট অফ প্লেন ছিল, আউট অফ প্লেন থেকে এখানে প্লেনে চলে এলো, মানে অক্সি ডিঅক্সি এইচবি থেকে অক্সিজেনেটেড এইচবি কন্ডিশন চলে এলো। বুঝেছি? তাহলে মনে রাখবে, ডিঅক্সি এইচবিতে Fe2 হাই স্পিন সেন্টারটা পরফারিন থেকে আউট অফ প্লেনে থাকে। পরফারিন যে প্লেন আছে সেই প্লেনের অনেক উপরে থাকে, 70 পিকোমিটার উপরে থাকে। আর যখন ওই সেম জিনিসটা যখন অক্সিজেনেটেড হয়ে যাচ্ছে, তখন Fe2টা লো স্পিন হয়ে গিয়ে ওটা এই পরফারিনের প্লেনে চলে আসছে। আচ্ছা, যেখানে ওপরে উঠছিল এইটাকে বলা হচ্ছে টি, মানে টেন স্টেট বলা হয়। টেনসড টেনসড কন্ডিশনে থাকছে, এটা জন্য টেন স্টেট। আর এটা হাই স্পিন থেকে লো স্পিন চলে আসছে, এটাকে বলা হচ্ছে আর স্টেট বা রিল্যাক্স স্টেট বলা হচ্ছে। এই যে এই জিনিসটা দেখো, এটা অনেকটা ক্ষেত্রে আমাদের যে গুলতি হয় না, গুলতির মতো হয়ে গেছে, যে এটা এখানে টানা মানে এবার টান টান করে রাখা ছিল, যখনই অক্সিডেন্টেড হয়ে গেছে ওটা নিচে চলে এসছে। তো এই মেকানিজমটাকে বলা হয় ট্রিগার মেকানিজম। ট্রিগার বলতে গুলতির ক্ষেত্রে যেরকম বলে তুমি টেনে ধরে রাখো, দিয়ে ছেড়ে দিলে ওটা তোমার স্টেবল, মানে রিল্যাক্স কন্ডিশনে। আগে তুমি টান টান করে ধরে রেখেছিলে, যেটাকে বলা হচ্ছে টেন স্টেট, ছেড়ে দাও, ওরা তোমার রেগুলার যে রিল্যাক্স স্টেট মানে স্টেবল স্টেটে চলে আসবে। বুঝেছে? মানে একবারে সেম যেখানে ছিল সেম প্লেনে চলে আসছে। এটাকে বলা হচ্ছে টেন স্টেট, এটাকে বলা হচ্ছে আর রিল্যাক্স স্টেট। আর এই যে মোশনটা এলো, এটাকে বলা হচ্ছে ট্রিগার মেকানিজম, যেটা টানা ছিল ছেড়ে দিলাম, এটা এখানে চলে এলো। ওকে, এবার একটা জিনিস বলে দিই শুনো, এইখানের মধ্যে কালার চেঞ্জ হয়। এই যে টানা মোডটা, এটাকে বলা হচ্ছে না ডোম মোড না।
আচ্ছা, এই মোডে যা আছে মানে অ্যাকচুয়ালি ডিঅক্সিজেনেটেড কন্ডিশন দেখো, ডিঅক্সিজেনেটেড কন্ডিশনে রক্তের রং হয়ে যাচ্ছে হচ্ছে ডার্ক রেড, বুঝছি। এখানে যেটা থাকছে সেটাকে বলছে হচ্ছে ডার্ক রেড, ডার্ক রেড বলছে। আর অক্সিজেনের কন্ডিশনে যেটা আসছে সেটাকে বলা হচ্ছে ব্রাইট রেড, বুঝছি। তাহলে অক্সিজেনের কন্ডিশনে হলে সেটা ব্রাইট রেড, ডিঅক্সিজেন কন্ডিশনে থাকলে বলছে ডার্ক রেড বা ডাল রেড বলা হচ্ছে, একটু মানে কালচে টাইপের কালার হচ্ছে আর কি ডিঅক্সিজেনের কন্ডিশনে। এবারে এটার উপরে বেস করে কাজ করে কে না, আমাদের এখন যে পালস অক্সিমিটার আছে না, যেটাতে মানে অক্সিজেন স্যাচুরেশন মাপা হয়, ওটাই কালার চেঞ্জিং যে কন্ডিশনটা, মানে কতটা অংশ ব্রাইট রেড আছে আর কতটা অংশ তোমার ওই ডাল রেড মানে ডিঅক্সিজেনের কন্ডিশন আছে, তার উপরে ডিপেন্ড করে এখানে হচ্ছে এটা দেখায় কি বলে জানো, অক্সিজেন স্যাচুরেশনটা মেজার করে, বুঝতে পারলে? যে সেন্সরটা থাকে সেটা বেসিক্যালি হচ্ছে কতটা অংশ ব্রাইট রেড আর কতটা অংশ নর্মাল ডার্ক রেড আছে সেটা ডিপেন্ড করে। আচ্ছা, এইবারে একটা কথা বলে নিই, এখানে কালারটা বললাম। আচ্ছা, সেই যে পড়েছো শিরা ধমনী পড়েছো, ধমনী লাল হয়, শিরা মানে যেটা ভেনটা একটুখানি ব্লু ব্লু কালারের হয়, বুঝছে। বা ধরো বইতে বইতে যদি কোনো প্রেজেন্ট থাকে সেখানে ডিঅক্সিনেটেড যেটা হয় মানে শিরাগুলোকে যদি প্রেজেন্ট করতে হয় সেখানে কিন্তু ব্লু কালার দিয়ে প্রেজেন্ট করা হয়, যদিও বাস্তবে হাতের ক্ষেত্রেও দেখবে ব্লুই মনে হবে, যে কারোর ক্ষেত্রে সেটা দেখা যায় দেখবে সেটাগুলোকে ব্লুই মনে হবে, সেটা ভুল কিছু জিনিস নেই, এই ভুল কিছু জিনিস নেই, কিন্তু অ্যাকচুয়ালি ডিঅক্সিজেনের রক্তের যে কালার সেটা ব্লু নয়, মনে রাখবে ডিঅক্সিজেনেটেড কালারের রক্তের যে কালার, ডিঅক্সিজেনের রক্তের যে কালার, ডিঅক্সিজেনের রক্তের কালার হচ্ছে ডার্ক রেড, একটু কালচে টাইপের রেড হয়ে যায়। এইবারে তাহলে নীল লাগে কেন, বলছে স্কিনের মধ্যে থেকে, স্কিনের ভেতরতে আছে যখন আমি দেখছি তখন ওই যে যেটা ডার্ক রেড কালার ওটা যখন মানে অনেকগুলো স্কিন তারপর ফ্যাট এতগুলো লেয়ার পেরিয়ে যখন আমি উপর থেকে দেখছি তখন কি হয় না ওই রেড যে কালারটা, রেড কালারের কিটা বলছি না, রেড কালারের ডার্ক রেড কালারের রেড রেড যে অংশটা বলছে রেড অংশটা স্ক্যাটার হয়ে চলে যায়, বুঝছেন। আমরা যেটা দেখতে পাই শুধুমাত্র হচ্ছে বাকিগুলো রেড রেড যে পোর্শন, রেড পোর্শনটা স্ক্যাটার হয়ে গেল, শুধুমাত্র পড়ে থাকলে হচ্ছে ব্লু অংশটা। আমি বলছে যেটা ডার্ক রেড সেটা স্ক্রিন মানে সেটা স্কিন আর ফ্যাটের অনেকগুলো লেয়ারের উপরে যখন আসছে তখন ওটাকে ব্লু দেখতে লাগছে, মানে ওর ডার্ক মানে ওর যে ডার্ক অংশটা বলতে রেড যে অংশটা রেড কালারটা স্ক্যাটার করে চলে যাচ্ছে, তাই জন্য যেটা থাকে ওই শুধুমাত্র ব্লু কালারটা হচ্ছে দেখতে পাই আমরা, মানে যে জন্য তোমার ওই যে আকাশ কেন নীল হয় এই টাইপের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেন আর কি, তাহলে মনে থাকবে তো। তো সিরাকে আমরা ওই জন্য সিরাকে হচ্ছে নীলে প্রেজেন্ট করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ডিঅক্সিজেনেটেড রক্তের কালার যদি বলা হয় সেটা নীল নয়, সেটা ডার্ক রেড মানে কালচে টাইপের রেডটা, আর অক্সিজেনেটেড ব্রাইট রেড হবে, বুঝছে। শুধু কনফার্ম মনে রাখবে এফি টু হাই স্পিন থেকে এফি টু লো স্পিনে কনভার্ট করে, মনে থাকবে। আচ্ছা, এটা একটা পোর্শন গেল, এরপরে চলে আসছি একটা পয়েন্ট কথা বলছি। আচ্ছা, কোঅপারেটিভ ইন্টারাকশন, যেটা থেকে চলে আসবে তোমার হচ্ছে কি বলে জানো, আচ্ছা কোঅপারেটিভ ইন্টারাকশন, এই কোঅপারেটিভ ইন্টারাকশন কার ক্ষেত্রে পসিবল হয় না, আমার হিমোগ্লোবিনের ক্ষেত্রে। এই কোঅপারেটিভ ইন্টারাকশনটা কি জিনিস হয়ে যায় না, হিমোগ্লোবিন যেটাকে অ্যাকচুয়ালি হিলসের প্লট দিয়ে প্রেজেন্ট করা হয়। আচ্ছা, সেটা বলার আগে একটা আমি বলি, এইচবিতে এইচবিতে অ্যাকচুয়ালি 4টে মায়োগ্লোবিন থাকে একসঙ্গে, হ্যাঁ। এইচবিতে 4টে মায়োগ্লোবিন থাকে, আর মায়োগ্লোবিন যেটা এমনি নর্মাল মায়োগ্লোবিন, মায়োগ্লোবিন হচ্ছে নিজে একটা সিঙ্গেল মনোমার ইউনিট। এবার দেখো মায়োগ্লোবিনের সঙ্গে মায়োগ্লোবিন কোথায় থাকে না, টিস্যুর মধ্যে, মানে তোমার হচ্ছে ওই যে কলা বলা হয় বাংলায়, তো তার মধ্যে সেল, সেল বলতে কোষ আর টিস্যু বলতে কলা,
সেল বা টিস্যুর মধ্যে থাকছে হচ্ছে মায়োগ্লোবিন, যেখানে কি করে না এখানে O2টাকে বলতে পারো হচ্ছে ইরিভার্সিবল বাইন্ড করে, মানে মায়োগ্লোবিনের সঙ্গে O2 বাইন্ড হলে সেটা ওখানে থেকেই যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে স্টোরেজ হিসেবে কাজ করবে, বুঝছে? তাহলে মায়োগ্লোবিন কাজ করে হচ্ছে, এখানে Fe2 থাকছে, মায়োগ্লোবিন কাজ করে হচ্ছে অক্সিজেন স্টোরেজ হিসাবে, কারণ এটা অক্সিজেনটাকে ইরিভার্সিবল বাইন্ড করে, বাইন্ড করলে আবার বাইন্ড করে রেখে দেয়। হিমোগ্লোবিন বাইন্ড করে কিভাবে না, হিমোগ্লোবিন বাইন্ড করে রিভার্সিবলি। হিমোগ্লোবিন অক্সিজেনটাকে বাইন্ড করে রিভার্সিবলি, মানে হাই পার্সিয়াল প্রেসারে। আচ্ছা, এরপরে যেটা, আচ্ছা এই যে কথাটা বলছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে বোর এফেক্ট বলে একটা ব্যাপার আছে, বোর এফেক্ট, যেখানে বলা হয় যে লো পিএইচ, যখন তোমার লো পিএইচ আছে, মানে পিএইচটা 6 থেকে 6.5-এর কাছাকাছি যেখানে পিএইচ আছে, এটা বোর এফেক্ট, হ্যাঁ, যখন পিএইচটা 6 থেকে 6.5 পিএইচ আছে এই মুহূর্তে, মানে লো পিএইচে অক্সিজেনের যে বাইন্ডিং টেন্ডেন্সি, বলছে অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সি হিমোগ্লোবিনের থেকে মায়োগ্লোবিনের ক্ষেত্রে অনেক বেশি হয়, মানে হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিন যদি রেখে দেই, এই লো পিএইচে অক্সিজেনের যে বাইন্ডিং টেন্ডেন্সি সেটা মায়োগ্লোবিনের ক্ষেত্রে অনেক গুণ বেশি হবে, আর হিমোগ্লোবিনে সেটা অনেক কম হবে, বুঝেছে? অক্সিজেনের ক্ষেত্রে বাইন্ডিং টেন্ডেন্সি লো পিএইচে মায়োগ্লোবিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, মানে মায়োগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের বাইন্ডিং রেটটা সবচেয়ে বেশি হয়, আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে সেই বাইন্ডিং টেন্ডেন্সিটা অনেক কম হয়, বুঝেছে? এইবার একটা জিনিস বুঝতে পারবে যে যেখানে বাইন্ডিং টেন্ডেন্সি কম, হিমোগ্লোবিনের ক্ষেত্রে অক্সিজেনের যদি বাইন্ডিং টেন্ডেন্সি কম হয়, তাহলে হিমোগ্লোবিনকে যদি 50%, এটাকে P50-তে প্রেজেন্ট করা হয়, মানে হিমোগ্লোবিনকে যদি 50% অক্সিজেন, এটা এইচবি, হ্যাঁ, এইচবিকে যদি 50% অক্সিজিনেটেড করতে হয়, আর একই সঙ্গে যদি মায়োগ্লোবিনকে এমবিকেও 50% অক্সিজেনেটেড করতে হয়, কোনখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বেশি লাগবে বলো, হিমোগ্লোবিনের ক্ষেত্রে না মায়োগ্লোবিনের ক্ষেত্রে? আচ্ছা, কি থেকে বুঝবে আবার বলে দিই, না মায়োগ্লোবিনের ক্ষেত্রে অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সি, এটার ক্ষেত্রে অক্সিজেন বাইন্ডিং এর টেন্ডেন্সি বেশি বলতে অনেকটাই বেশি, আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে বাইন্ডিং টেন্ডেন্সি অনেকটা কম, এই যে 6 থেকে 6.5 পিএইচে। এবার বলো তো তাহলে কোনখানে আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা বাড়াতে হবে, তবে কি? আচ্ছা, হিমোগ্লোবিনের ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার বেশি হয়, পার্শিয়াল প্রেসারটা বেশি লিখে রাখি, আর এর ক্ষেত্রে কম, মানে এটা ইজিলি কত হয় জানো কি, একটা এক্সপেরিমেন্ট আছে, এটা হচ্ছে 1 টর হয়, এটা যদি 1 টর হয় আর এটা হয়ে যাবে টোটাল 26 টর, মানে প্রায় 26 গুণ বেশি প্রেসার দিতে হচ্ছে, যেটা মায়োগ্লোবিনের ক্ষেত্রে 50% অক্সিজেন করতে হলে 1 টর লাগে, সেটা ওখানে 26 টর পার্শিয়াল প্রেসার লাগছে, বুঝছো? অনেক বেশি এর কাজ। এই যে এফেক্টটা, এফেক্ট তাহলে কাজে কি হয় না, শুনে রাখো, না যখন কলা কোষের কাছে যখন হিমোগ্লোবিন রক্ত, অক্সিজেনটাকে, রক্তটা অ্যাকচুয়ালি যখন হিমোগ্লোবিন অক্সিজেনটাকে বাইন্ড করে, কোথায় বাইন্ড করেছে না লাংসের ভিতরে বাইন্ড করেছে, তো লাংস মানে সেখানে তো অক্সিজেনটা ফুল অক্সিজেন আছে, তো অক্সিজেনের পার্শিয়াল প্রেসার সেখানে বেশি, এই অক্সিজেনের বেশি পার্শিয়াল প্রেসারে সেখানে কি হয়েছে
সেখানে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়েছে। যেখানে পার্শিয়াল প্রেসার বেশি সেখানে কি হবে না অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হবে। কিন্তু যখন কলা কোষের ভেতরে চলে আসছে সেখানে তো লাংসের মতো অত বেশি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার নেই। লাংসে সবচেয়ে বেশি মানে ফুসফুসে আর কি। ফুসফুসে অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা সবচেয়ে বেশি। তো সেখানে সিলেক্টিভলি বাইন্ড হবে হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে। এবার হিমোগ্লোবিনটা বাইন্ড হওয়ার পরে যখন ঘুরে রক্তের মধ্যে হিমোগ্লোবিনটা ভেতরে যে কলা কোষগুলো আছে সেখানে যখন চলে আসছে তো সেখানে তো পার্শিয়াল প্রেসার কম আর বডি পিএইচ এরকম। তো সেই পিএইচে কি হবে না পার্শিয়াল প্রেসার অক্সিজেনকে বাইন্ড করতে হলে কি লাগে পার্শিয়াল প্রেসার বেশি লাগে আর মাইগ্রেশনের ক্ষেত্রে কম লাগে। অলরেডি টিস্যুর ভিতরে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কম। তো সেই অর্থে কি সেইখানে কি হয়ে যাবে না খুব ইজিলি অক্সিজেনটা এই হিমোগ্লোবিনকে ছেড়ে মায়োগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়ে যাবে মানে কলা কোষের ভিতরে ট্রান্সফার হয়ে যাবে। বুঝছে? এটাকে বলা হয় বোর এফেক্ট। মানে এই যে বডির 6 থেকে 6 পয়েন্ট পিএইচে অক্সিজেন যেটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড ছিল যার জন্য লাগে পার্শিয়াল প্রেসার বেশি লাগে কিন্তু কলা কোষের ভিতরে পার্শিয়াল প্রেসার কম। তার জন্য অক্সিজেন যেটা হিমোগ্লোবিনের সঙ্গে লেগেছিল এই 6 to 6 পয়েন্ট পিএইচে এটা খুব ইজিলি হিমোগ্লোবিন ছেড়ে মায়োগ্লোবিনে ট্রান্সফার হয়ে যায়। বুঝছো? আর মায়োগ্লোবিনে ট্রান্সফার হয়ে গেলে সেটা ইরিভার্সিবল বাইন্ডটা মায়োগ্লোবিনের সঙ্গে থেকে যায়। বুঝেছে? হিমোগ্লোবিন কি কাজ করলো না হাই পার্শিয়াল প্রেসার লাংসে বাইন্ড হলো এবং সেটা নিয়ে এসে মায়োগ্লোবিনের খাতে ছেড়ে দিল। মায়োগ্লোবিনে ট্রান্সফার হয়ে গেল। তাহলে কি না হিমোগ্লোবিনে যে অক্সিজেনটা বাইন্ড হয় সে রিভার্সিবল হিসেবে বাইন্ড হয়। তাই হিমোগ্লোবিন কাজ করে হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট হিসেবে হিমোগ্লোবিন কাজ করে। আর এদের ক্ষেত্রে কাজ করে হচ্ছে হিমোসায়ানিন। হিমোসায়ানিন অক্সিজেন ট্রান্সপোর্ট করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় বাহক হিসাবে কাজ করে। আর মায়োগ্লোবিন টিস্যুর ভিতরে মাসেল সেলের মধ্যে বলা হয় হচ্ছে অক্সিজেনটাকে স্টোরেজ করে। এফি2 কন্ডিশনে হচ্ছে কিন্তু এফি2 হাই থেকে শুধুমাত্র লো স্পিন যাচ্ছে কিন্তু মায়োগ্লোবিন ট্রান্সফার করে মায়োগ্লোবিন স্টোরেজ করে। তাহলে এই যে হিমোগ্লোবিন থেকে মায়োগ্লোবিনে ট্রান্সফার হলো এই এফেক্টটাকে এক্সপ্লেন করা হচ্ছে বোর এফেক্ট দিয়ে। বুঝলে? নোটে আছে দেখো নোটে মনে সেকেন্ড পেজে একটা বোর এফেক্ট করা আছে। এটা হচ্ছে বোর এফেক্ট। কোঅপারেটিভ ইন্টারাকশন এখনো আসা হলো না। এটা বোর এফেক্ট। শোনা গেল? আচ্ছা এরপরে যেটাই চলে আসছি সেটা হচ্ছে হিলস ইকুয়েশন আছে আর হিলস প্লট আছে। হিলস প্লট এক্সপ্লেন করতে গেলে আমাকে এক্সপ্লেন করতে হবে হচ্ছে কোঅপারেটিভ ইন্টারাকশন। কোঅপারেটিভ ইন্টারাকশন আসবে তারপরে দুটো টার্ম আসবে তারপরে আর একটা বল কোঅপারেটিভ ইন্টারাকশন হলো আর বলা হচ্ছে হোমোটোপিক অ্যালিস্টোটোপিক এফেক্ট। যে কোঅপারেটিভ ইন্টারাকশন কি দিয়ে প্রেজেন্ট করব বলছে মায়োগ্লোবিন আছে এখানে বলে রাখি। এইচবি তো আচ্ছা এইচবি মানে হচ্ছে 4টে এমবি আছে আর এমবি তো সিম্পল মনোমার। তাই যখন প্লট পাওয়া হয় মানে পিও2 সঙ্গে অক্সিজেনের পার্শিয়াল প্রেসারের সঙ্গে যখন পার্সেন্ট অফ অক্সিজেন স্যাচুরেশন দেখা হয় পার্সেন্ট অফ ও2 দেখতে চাই অক্সিজেন কিভাবে অ্যাড হয়েছে সেটার জন্য দেখো সেখানে যে কার্ভটা পাওয়া যাবে মায়োগ্লোবিনের ক্ষেত্রে কার্ভটা শুরু থেকেই অনেকটা বেশি হবে কারণ মায়োগ্লোবিন হচ্ছে মনোমার ইউনিট হিসেবে থাকে এটার জন্য নর্মাল হাইপারবোলিক কার্ভ হবে। বুঝেছি? তাহলে হিমোগ্লোবিনের ক্ষেত্রে কি হবে না হিমোগ্লোবিন শুরুতে ওই যে অত বড় গ্লোবুলার প্রোটিন থাকে তারপর 4টে এমবি ইউনিট এক জায়গায় থাকার জন্য স্টেরিক হিন্ড্যান্স হয়। মানে যেখানে শুধুমাত্র মায়োগ্লোবিন আছে এটা শুধুমাত্র মায়োগ্লোবিন মানে একবারে ফ্রি মনোমার ফ্রি এমবি হিসাবে আছে। তো সেখানে অক্সিজেন ইজিলি বাইন্ড হয়ে যাবে 6 নম্বর পজিশনটা দিয়ে এফির সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। কিন্তু এরকম চারটে যখন ওই এক জায়গায় বসে থাকবে তার সঙ্গে ওই গ্লোবুলার প্রোটিন থাকবে তখন কি হবে না অক্সিজেনের বাইন্ডিংটা অতটা ইজিলি হবে না। তাই যখন পার্শিয়াল প্রেসারে যখন এমবি কে কার্ভ করা থাকবে মায়োগ্লোবিন দেখো মায়োগ্লোবিন শুরুতে অনেক বেশি থাকবে কিন্তু হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন শুরুতে থাকবে কম এরকম করে থাকবে। বুঝছি? এরকম করে থাকার পরে এটা হচ্ছে আস্তে আস্তে এরকম করে তোমার বাড়বে
বেড়ে এখানে হয়ে যাওয়ার পরে এটাকে ক্রস করবে এবং এরপরে তারপর এটা তোমার নর্মাল এরকম চলে যাবে। তাহলে কার্ভটা কেমন হচ্ছে দেখো, উপর থেকে আসছি এই মাঝখানটা উঠলো এই নিচে, এই যে টাইপটা আর কি, এইখান থেকে এটা এরকম করে এলো, এই মাঝখানে আপওয়ার্ড এলো, তারপরে আবার নর্মাল। এটাকে বলা হচ্ছে সিগময়েড, মানে এস টাইপের হয়, বুঝলে? এসটাকে বলা হচ্ছে সিগময়েড, মানে এটা হচ্ছে হিমোগ্লোবিনের জন্য হচ্ছে, এটা হচ্ছে কো কোঅপারেটিভ হচ্ছে। আর এটা তোমার হয়ে যাচ্ছে নন কোঅপারেটিভ, মানে নর্মাল হাইপারবোলিক কার্ভ হচ্ছে। আচ্ছা, নন এটা নন কোঅপারেটিভ হচ্ছে, এটা মায়োগ্লোবিনের জন্য। এটা নর্মাল হচ্ছে, নর্মাল যে হাইপারবোলিক যে কার্ভটা হয়। আর এইচবির ক্ষেত্রে এটা চলে আসছে এস, মানে যেটাকে বলা হচ্ছে তোমার সিগময়েড কার্ভ চলে আসছে, বুঝছে? দাঁড়াও তো, বুঝছে? এটা এস বলতে এটাকে প্রেজেন্ট করা হচ্ছে এরকম করে, যে সিগময়েড আছে এখানে লিখে দিই, MOID, সিগময়েডাল বলে দিই, বুঝছে? এটাকে এস শুধুমাত্র ছোট্ট এস দিয়ে প্রেজেন্ট করলে হতো, এই যে শুরু যে এসটা, মানে যে এস এরকম প্রেজেন্ট করে দিলে হয়ে যেত, বুঝছে? এটা তোমার চলে আসবে হচ্ছে হিলসের ক্ষেত্রে চলে আসবে, হ্যাঁ, মানে এটা পার্সেন্ট অফ অক্সিজেন স্যাচুরেশনের উপর ডিপেন্ড করে হিলস ইকুয়েশনে, যেখানে এই এটা আঁকা হচ্ছে, মানে অক্সিজেনের পার্সিয়াল প্রেসারের সঙ্গে PO2, মানে তোমার হচ্ছে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার আর পার্সেন্ট অফ অক্সিজেনকে প্লট করা হচ্ছে। সেখানে যেটা মায়োগ্লোবিনে কোনো কোঅপারেটিভ ইন্টারাকশন হয় না, সেটা নর্মালি হয়। আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে কোঅপারেটিভ ইন্টারাকশন হয়। আচ্ছা, এই কোঅপারেটিভ ইন্টারাকশনটা কি জিনিস একটুখানি দেখো, এটা এখনো পর্যন্ত মানে ক্লিয়ার হয়নি। যে যে চারটে মায়োগ্লোবিন একসঙ্গে থাকে, যার জন্য কি হয় না, শুরুতে না হয় অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সি কম হয়, তো শুরুতে কম হয়, তো হঠাৎ করে এইখানে বেড়ে গিয়ে এখানে পুরো মায়োগ্লোবিনের সঙ্গে একই হয়ে যায় কেন? বলছে শুরুতে যখন ধরো এই চারটের মধ্যে একটা মায়োগ্লোবিনের সঙ্গে যখন O2 বাইন্ড হলো, তখন কি হয় না, এই চারটে যে এক জায়গায় একটা ক্রাউডিং হয়েছিল বা চারটে এক জায়গায় একটা জড়ো হয়ে জায়গাটা যে ছিল, সেই জায়গাটা কি হয়ে যায় না, সেই জায়গাটা লুজ হয়ে যায়। মানে সিম্পলি কথা বলতে গেলে, আগে তারা যেভাবে একভাবে একটা জায়গায় বসে থাকতো, মানে একটা স্টেরিক হিন্ড্রেন্স তৈরি করতো, যার জন্য হচ্ছে কোনো ইউনিটের মধ্যেই অক্সিজেন ঠিক করে বাইন্ড হতো না, অক্সিজেন বাইন্ড হতে পারতো না, কারণ এমবি চারটে এক জায়গায় আছে, অক্সিজেন কোনো ফ্রি সাইড পাচ্ছে না, তো বাইন্ড হয়নি। কিন্তু প্রথমবার অক্সিজেনের বাইন্ড হলে, প্রথমবার অক্সিজেন বাইন্ড করতে হলে পার্সিয়াল প্রেসারটা অনেক বেশি লাগে, তো অনেক বেশি হাই পার্সিয়াল প্রেসারে প্রথমবার অক্সিজেন বাইন্ড করে। তো প্রথমবার অক্সিজেন বাইন্ড করার পরে পরে কি হয়ে যাচ্ছে, একবার বাইন্ড হয়ে যাওয়ার পরে এ কিন্তু বাকি যে তিনটে এমবি আছে সবার ক্ষেত্রে কিন্তু এ অক্সিজেন বাইন্ডিং যে প্রবাবিলিটিটা, সেটা কিন্তু বাড়িয়ে দেবে বা টেন্ডেন্সিটা ইনক্রিজ করবে। আচ্ছা, এবার যদি বলে কেন ইনক্রিজ করে, না যখন চারটে মায়োগ্লোবিন এক জায়গায় ছিল, তখন একটা বেশ স্টেরিক ক্রাউডিং, নিজেদের মধ্যে মানে বন্ডেড কন্ডিশনে ছিল, তো সেই জায়গাতে কোনো অক্সিজেন বাইন্ডিং এর জন্য কোনো পজিশন ফ্রি ছিল না। তাই জন্য কি হয় না, প্রথম অক্সিজেন বাইন্ড করতে হলে অনেক বেশি, যে এতটা পর্যন্ত হায়ার পার্সিয়াল প্রেসারে এসে প্রথমে অক্সিজেনটা বাইন্ড হয়, কিন্তু বাইন্ড হয়ে যাওয়ার পরেই বাকি যে তিনটে আছে, তো আগে চারটে এক জায়গায় জড়ো হয়েছিল, একটা যখনই চলে যাচ্ছে বাকি তিনটেকে কিন্তু ওপেন করে দিয়ে চলে যাচ্ছে অক্সিজেনের বাইন্ডিং এর জন্য, যার ফলে এদের অক্সিজেন বাইন্ডিং টেন্ডেন্সি ইনক্রিজ করে। এই জন্য কার্ভটা হঠাৎ করে হচ্ছে এইখান থেকে এইখান, দেখো এইটুকু ছোট কম পার্সেল প্রেসার ডিফারেন্সে কার্ভটা ইনক্রিজ করে, এবং কার্ভটা অনেকটা ক্ষেত্রে এই জায়গাতে মায়োগ্লোবিনের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, মানে মায়োগ্লোবিনের সঙ্গে হিমোগ্লোবিনের ওই মুহূর্তে অক্সিজেনের বাইন্ডিং যে টেন্ডেন্সি বা পার্সেন্ট অক্সিজেনটা প্রায় ইকুয়াল হয়ে যায়, এবং তারপরে মায়োগ্লোবিনকে ক্রস করে হিমোগ্লোবিন বেরিয়ে যায়, এবং পরে একটা টাইম পরে
যখন তোমার ওই টোটালটা মানে সবগুলো বাইন্ড হয়ে গেছে, ধরো চারটে, প্রথম একটা বাইন্ড করেছিল, তার বাকি দুটো যখন বাইন্ড হয়ে গেছে, তখন কি তিনটে বাইন্ড হয়ে গেছে, সেই মুহূর্তে শুধুমাত্র আর একটা মায়োগ্লোবিনই শুধু সিঙ্গেল ইউনিট পড়ে আছে, মানে যেটা যেটা কার মতো হয়ে যাবে, হিমোগ্লোবিনের তিনটে যদি বাইন্ড হয়ে যায়, তিনটে বাইন্ড হয়ে যাওয়ার পরে, তিনটে এমনি বাইন্ড হয়ে যাওয়ার পরে আর ওই একটা মায়োগ্লোবিনই পড়ে থাকবে, মানে তখন শুধুমাত্র সিঙ্গেল মায়োগ্লোবিন, যেটা কিনা এই যে আমার নর্মাল মানে মনোমার মায়োগ্লোবিন আছে তার মতো হবে। তাই জন্য এই দুটো কার্ভ সেইখান থেকে কিন্তু একই টাইপের, মানে যে আমার যে হাইপারবোলিক কার্ভ ছিল, হাইপারবোলিক কার্ভের সঙ্গে সঙ্গে মায়োগ্লোবিন কার্ভটাও একই সঙ্গে চলতে থাকবে, বুঝছে, মানে প্যারালালি হয়ে যাবে আর কি। তো সেই জায়গাটা বলা হচ্ছে, তাহলে ওইখানে তাহলে হিলস প্লটটা কি, এই মাঝখানে যেখানটা আছে মাঝখানটা হচ্ছে ইনক্রিজ করে। আচ্ছা, এইটাকে আরেকটা ভাবে প্রেজেন্ট করা যায় আরেকটা পজিশনে, সেইখানে অনেকটা ইজি বোঝা যায়, সেটা হচ্ছে হিলস ইকুয়েশন থেকে, হিলস ইকুয়েশন থেকে একটা প্লট করা যায়। এই একই জিনিসকে সেখানে প্লট করা হয়েছে যে লগ এফ বাই 1 - এফ, লগ নিয়ে নেওয়া হয়েছে আর কি, যার ফলে এখানে মায়োগ্লোবিন যেটা ছিল, মায়োগ্লোবিনটা তার নর্মাল স্ট্রেট লাইন হয়ে গেছে, মানে এর অ্যাকচুয়ালি স্লপ, মানে যেটাকে বলা হচ্ছে নতি বলো বা গ্রেডিয়েন্ট বলো, সেখানে ওই যে স্ট্রেট লাইন মানে ওয়ান হয়ে যাচ্ছে, মানে যেটা অনেকটা অর্থে ওই ওয়ান হলে মূল বিন্দুগামী হয়, এখানে যদি মূল বিন্দু অন্য জায়গায় এসছে তবে এটা স্ট্রেট লাইন হয়ে যাবে, একটা স্ট্রেট কন্ডিশনে এটা চলে যাবে। মায়োগ্লোবিনের ক্ষেত্রে এই যে এন, অ্যাকচুয়ালি এন এর ভ্যালু, এনটা হয়ে যাচ্ছে হিলস কোফিসিয়েন্ট, পরের আগের পেজে দেখাচ্ছি, এন হয়ে যাচ্ছে হিল কোফিসিয়েন্ট, এন এর ভ্যালু 1, মানে সেটা মায়োগ্লোবিনের ক্ষেত্রে এন এর ভ্যালু 1 হয়, আর হিমেরিথ্রিনের ক্ষেত্রে এন এর ভ্যালু 1.2 অথবা 1.8, মানে ওয়ানের কাছাকাছি হয়। তাই তাই মায়োগ্লোবিন বলো আর হিমেরিথ্রিনের ক্ষেত্রে যেটা ওয়ানের কাছাকাছি হয়, এদের ক্ষেত্রে অক্সিজেনটা রয়েছে ডাইরেক্টলি মায়োগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়ে থেকে যায়, বুঝছি, মানে এখানে এরা অক্সিজেন স্টোরেজের কাজ করে, যাদের ক্ষেত্রে হিল ইকুয়েশনের যে কোফিসিয়েন্টটা, যেটা হচ্ছে তোমার সহগ, যে নতি, যেটা নতি হিল কোফিসিয়েন্টের যেটাকে বলা হচ্ছে নতি, সেই ভ্যালুটি যে ফ্যাক্টরটা আছে, সেই নতি বলো বা গ্রেডিয়েন্টটা, সেটা যখনই 1 হবে, হিল কোফিসিয়েন্ট সেটা যখনই 1 হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে স্টোরেজের মতো কাজ করবে। আর যাদের ক্ষেত্রে ওটা বেশি, যেরকম করে হিমোগ্লোবিনের ক্ষেত্রে ওটা 2.8 বা অ্যাপ্রোচ করে বলো 3, 2.8 বা 3-র কাছাকাছি হয় হিমোগ্লোবিনের ক্ষেত্রে, তাই হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে। হিমোসায়ানের ক্ষেত্রে ওটা 9 হয়, মানে হিলসের যে কোএফিসিয়েন্টটা 9 হয়, ওটা যত বেশি হবে তত মানে অক্সিজেনের ক্ষেত্রে ওটা হচ্ছে ট্রান্সপোর্ট হিসাবে কাজ করবে, মানে ওটার বেশি মানে কি, ওটা হাই পার্শিয়াল প্রেসারে বেশি, লোতে কি হবে না, লো পার্শিয়াল প্রেসারে ওটা অক্সিজেন রিলিজ করে দেবে। হাই পার্শিয়াল প্রেসার যাদের ক্ষেত্রে এই যে হিলসের কোএফিসিয়েন্টটা অনেকটা বেশি হচ্ছে, মানে 3 বা হিমোসায়ানের ক্ষেত্রে 9 হচ্ছে, সেখানে বুঝবে অক্সিজেনটা ওরা যে বাইন্ড করবে ওটা হাই প্রেসারে বেটার, মানে ভালো বাইন্ড করবে, লো প্রেসারে ওটা ছেড়ে দেবে। এই যে এখানটা আছে দেখো, এটা হিমোগ্লোবিনের ক্ষেত্রে করা হচ্ছে শুরুতে, যখন ওই অক্সিজেন শুধুমাত্র বাইন্ড করতে আসছে, যেটাকে বলছে ডিঅক্সিজেনের কন্ডিশন, মানে টি স্টেটে আছে, তখন অক্সিজেন বাইন্ড হয়নি, সেইখানে এই কার্ভের যে এটা এটা স্ট্রেট লাইন, ভ্যালুটা মায়োগ্লোবিনের সঙ্গে এক হবে না, মানে সেখানে কোনো কোঅপারেটিভ ইন্টারাকশন নেই, সেখানে তারা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, মানে এই মাইক্রোফোনের ক্ষেত্রে সঙ্গে প্যারালাল। তারপরে কি হচ্ছে না, যেখান থেকে অক্সিজেন বাইন্ড হলো ওইখান থেকে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে যে কোঅপারেটিভ ইন্টারাকশন হয়ে গেল। এরপরে কি, এরপরেটা আবার সেই এর মতো, মানে তোমার মায়োগ্লোবিনের সঙ্গে প্যারালাল চলে যাবে, মানে লাস্ট যে পোর্শনটা বললাম, যেখানে এটা অলরেডি অক্সিজেনেটেড কন্ডিশনে হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে দেখো আর স্টেট, মানে রিল্যাক্স স্টেট, মানে যেটা অলরেডি অক্সিজেনেটেড কন্ডিশনে হয়ে গেছে। আর এটা কি মাঝখানটা, এটা হচ্ছে কোঅপারেটিভ ইন্টারাকশন, এখানে প্লটটা 1-এর থেকে বেশি। হিমোগ্লোবিনের ক্ষেত্রে প্লটটা যদিও 2.8 ইকুয়াল টু 3 হয়, 2.8 থেকে 3 কাছাকাছি হয় হচ্ছে আমার হিমোগ্লোবিনের ক্ষেত্রে কোঅপারেটিভ ইন্টারাকশনটা, বুঝেছে? তাই জন্য এতটা মানে 1-এর থেকে অনেকটা বেশি বলে যে 1 হলে এই কার্ভটা আসছে, এই কার্ভ থেকে ছাড়িয়ে উঠে গেছে, বুঝলে?
যে এখানে লগ দিয়ে প্লট করা হয়েছে। হিলস প্লট টু ইলাস্ট্রেট দ্য ইফেক্ট অফ দ্য কোঅপারেটিভিটি ইন দ্য অক্সিজেন মায়োগ্লোবিন। আচ্ছা, যেটাই কোঅপারেটিভিটি বলতে কি না, একটা মায়োগ্লোবিন বাইন্ড হওয়ার পরে বাকি ৩টে মায়োগ্লোবিনের জন্য অক্সিজেন বাইন্ডিং টেন্ডেন্সি ইনক্রিজ করে, মানে কোঅপারেটিভলি কাজ করে মিউচুয়াল হিসেবে। যে একজন বাইন্ড হলো, দিয়ে ও কী করবে, বাকি ৩জন, এবারে পার্টিকুলার ৪টে ইউনিটের মধ্যে কোনটা ইউনিট আগে বাইন্ড হবে এরকম কোনো গল্প নেই। ৪টে আইডেন্টিক্যাল, যে কোনো একটা ইউনিট আগে বাইন্ড হয়ে গেলে সে বাকি ৩টের অক্সিজেন বাইন্ডিং টেন্ডেন্সি ইনক্রিজ করে দেবে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ ইন্টারাকশন। হয়েছে? আচ্ছা, এই সেম ইনসিডেন্টটাকে, এই যে বাইন্ডিং টেন্ডেন্সি ইনক্রিজ করে, এই সেম ইনসিডেন্টটাকে আরেকটা ভাবে এক্সপ্লেন করা যায়। আরেকটা ভাবে এক্সপ্লেন করা যায় বলতে কি, এটাকে বলা হচ্ছে অক্সিজেনের রেসপেক্টে যখন দেখছি, তো তখন এটাকে বলা হচ্ছে হোমোটপিক অ্যালিস্টিরোটপিক এফেক্ট। মানে যখন অক্সিজেনের সাইড থেকে দেখছি, অক্সিজেনের পার্সপেক্টিভ দেখছি, তখন বলা হচ্ছে অক্সিজেনের দিক থেকে যখন দেখছি, তখন এই সেম যে ইনসিডেন্টটা, এটাকে বলা হচ্ছে হোমোটপিক। বুঝছি? এইটাকে তোমার বলা হবে হোমোটপিক অ্যালিস্টোট্রপিক এফেক্ট। কোথায় আছে দাঁড়াও দেখি একটুখানি। নোটের ক্ষেত্রে যদিও হোমোটপিকের ব্যাপারটা, মানে এটা পার্টিকুলার উল্লেখটা করা নেই যদিও, যা পোর্শনটা কোথায় গেল। হোমোটপিক অ্যালিস্টোট্রপিক এফেক্ট দেখা যাচ্ছে। মানে সেম যে জিনিসটা অক্সিজেন বাইন্ডিং টেন্ডেন্সি ইনক্রিজ করে, সেইটা একবার মায়োগ্লোবিনের দিক থেকে বললাম, আচ্ছা টেট্রামার দিক থেকে বললাম যে কোঅপারেটিভ ইন্টারাকশন হয়, সেম জিনিসটাকে বলছি হচ্ছে হোমোটপিক অ্যালিস্টোট্রপিক এফেক্ট। মানে এখানে বলবো যে ফার্স্ট অক্সিজেন বাইন্ড হওয়ার পরে এই অক্সিজেন কি করে, নেক্সট যে অক্সিজেনগুলোকে বাইন্ড হবে, নেক্সট অক্সিজেন অক্সিজেনের যে বাইন্ডিং টেন্ডেন্সি আছে না, সেটাকে ইনক্রিজ করে। কীরকম বলা হচ্ছে না, ফার্স্ট অক্সিজেন বাইন্ড হয়ে যাওয়ার পর, ফার্স্ট অক্সিজেন কোথায় বাইন্ড হচ্ছে না, এই যে তোমার এমবি 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 এমবি, এই যে টেট্রামার কন্ডিশনটা আছে, এই টেট্রামার কন্ডিশনে যখন ফার্স্ট অক্সিজেন বাইন্ড হলো, অক্সিজেন বাইন্ড হয়ে যাওয়ার পরে সে কী করে, টেট্রামার ইনটাকে ভেঙে দেয়, যেটার জন্য কি হয় না, নেক্সট অক্সিজেনগুলো খুব ইজিলি এই বাকি যে মায়োগ্লোবিন মনোমারগুলো আছে, বাকি মায়োগ্লোবিন মনোমারগুলোর সঙ্গে ইজিলি বাইন্ড করতে পারে। মানে বাইন্ডিং টেন্ডেন্সিটাকে ইনক্রিজ করালো কে না, ফার্স্ট অক্সিজেন। তো একটা অক্সিজেন কি করলো, নেক্সট যে অক্সিজেনগুলো আছে তাদের বাইন্ডিং টেন্ডেন্সি ইনক্রিজ করলো, তার জন্য বলা হয় হোমোটপিক। হোমো বলতে সেম মলিকুল, সেম অক্সিজেন মলিকুল, বাকি অক্সিজেন মলিকুলগুলোর বাইন্ডিং টেন্ডেন্সি, মানে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ডিং টেন্ডেন্সি ইনক্রিজ করলো, তাই জন্য বলা হয় হোমোটপিক। আর যে ইনক্রিজিং, এর জন্য বলা হয় হচ্ছে যে অ্যালিস্টেরিক, রেট অফ অক্সিজেশনটাকে ইনক্রিজ করলো, অক্সিজেন বাইন্ডিংটাকে, সেজন্য বলা হচ্ছে হোমোটপিক অ্যালিস্টেরোটপিক এফেক্ট। মনে থাকবে? একই জিনিস হচ্ছে, মানে ফার্স্ট অক্সিজেন বাইন্ডিং এর পরে বাকি অক্সিজেনের বাইন্ডিং রেটটা বাড়ছে, সেটা যখন অক্সিজেনের রেসপেক্টে দেখছি, তখন সেটাকে বলছি হোমোটপিক। মানে একটা সেম মলিকুল বাকি মলিকুলের রেটটাকে ইনক্রিজ করে, বাইন্ডিং রেটটাকে ইনক্রিজ করছে, হোমোটপিক অ্যালিস্টোট্রপিক এফেক্ট বলছি। আর যখন মায়োগ্লোবিনের দিক থেকে বলছি, মানে হিমোগ্লোবিন যে মনোমার ইউনিট, সেখানে বলছি একটা ইউনিটে বাইন্ডিং হওয়ার পরে ওই ইউনিটটা কী করছে না, বাকি ইউনিটগুলোর জন্য অক্সিজেন বাইন্ডিং টেন্ডেন্সিটাকে ইনক্রিজ করেছে। সেখানে ওই গঠনেরই চেঞ্জ হচ্ছে, মানে ৪টে এক জায়গায় ক্রাউডিং থেকে এখন ওপেন হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এই জিনিসটাকে বলা হচ্ছে আমার হচ্ছে কি বললাম যেন, কোঅপারেটিভ ইন্টারাকশন। আচ্ছা, এইবারে চলে আসছে নোটটার ক্ষেত্রে কি আছে দেখে নেবে। নোটটা পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ।
একবারে শুরু থেকে হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন কি আছে? পরফিন আঁকা আছে। তার পাশে এটা P9 হিমটাকে এখানে আলাদা করে আঁকা নেই। আমি ওখানে শুরুতে হিমটাকে আলাদা করে একবার এঁকেছি। হিম কি? এই গ্লোবুলার প্রোটিনটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে হিম। এখানে তো অক্সিজেন আর গ্লোবুলার মানে এটা অক্সিডেটেড কন্ডিশনে আঁকা আছে। দেখবে। হলো? এরপরে যেটা চলে আসছি, পরের পেজ দেখবে। যে অ্যাক্টিভ সাইড অফ হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন করে আসছে। মানে 6 পজিশনটা। এবং এই 6 পজিশনে সবচেয়ে বাইন্ডিং রেট কিন্তু ওই CO যদি হয়, CO, CN যেটা পাই অ্যাসিডিক কনলিগেন্ট ওদের বাইন্ডিং টেন্ডেন্সি অনেক বেশি হয়। মানে CO বাইন্ডিং টেন্ডেন্সি অনেক বেশি হয়। সেইটাকে কমিয়ে দেওয়ার জন্য কাজ করে তোমার হচ্ছে ওই ডিস্টাল হিস্টিডিন যেটা 6 নম্বর পজিশনে কাছে থাকে, মানে 6 নম্বর এন্ডে থাকে। কিন্তু বন্ডেড কন্ডিশনে নয়। 6 নম্বর পজিশনে কোঅর্ডিনেট করে থাকে না। 6 নম্বর পজিশনের সঙ্গেই শুধু থাকে। কোঅর্ডিনেট করে থাকে না মোটেও। হয়েছে? আচ্ছা, যে টি স্টেট যে ফিটা হাই স্পিনে উপরে বসে আছে দেখো। সেম প্লেন থেকে উপরে আছে। সেইটা অক্সিজেনটা হওয়ার পরে ডাউনে মানে সেম প্লেনে চলে আসছে। হয়েছে? টি স্টেট থেকে আসছে রিল্যাক্সেশন। এই যে এগুলো পোর্শনগুলো এখানে টোটাল বলাই আছে। যেগুলো বললাম আর কি। আচ্ছা, এখানে হিল সিকুয়েশনটা একটুখানি আচ্ছা হিলসের সিগনিফিকেন্টে চলে আসছি। হিলস ইকুয়েশনের পরে পরে এই পার্সেন্টেজ অফ অক্সিজেনের ক্ষেত্রে PO2 মানে এই যে তোমার যে কার্ভটা আমি এখানে করলাম এই কার্ভটাই করবে। আমি এখানে বইয়ের ছবিটা দিয়ে দেবো। এই কার্ভটা অনেকটা বেটার আছে। এখান থেকে কার্ভটা মানে এরকম টাইপের ঠিক নয়, এটা এরকম হয়ে যাচ্ছে যদিও। যাই আমি যে কার্ভটা করছি ওইটাই করবে, আমি ছবি পাঠিয়ে দেবো। আচ্ছা, এরপরে চলে আসছি এই যে যেটা চলে এলাম সেটা হচ্ছে বোর এফেক্ট। বলতে কি এখানে এখানে দুটো টাইপের যে মানে এক্সপ্লেন করে আমি দুটোই বলে দিয়েছি যে লো পিএইচ এর ক্ষেত্রে। এখানে শুধুমাত্র দেখবেন একটাই পয়েন্ট আছে, এই যে লো পিএইচ মানে 6 থেকে 7 মানে 6.5 এর কাছাকাছি এই যে লো পিএইচ এ আছে। এই লো পিএইচ এ কি হয় না, অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সি মায়োগ্লোবিনের ক্ষেত্রে অনেক বেশি হয়, হিমোগ্লোবিনের ক্ষেত্রে অনেক কম হয়। তাই জন্য হিমোগ্লোবিনের ক্ষেত্রে পার্সিয়াল প্রেসার, এইখানে যে প্লটটা করা আছে এটা হচ্ছে পার্সিয়াল প্রেসার। তো ওই মিলিমিটার এইচজিতে আছে। তো অক্সিজেনের ক্ষেত্রে হিমোগ্লোবিনের ক্ষেত্রে অক্সিজেন P50, এটা P হাফ মানে হচ্ছে P50 মানে হাফ স্যাচুরেটেড। P হাফ বলতে হিমোগ্লোবিন বা মায়োগ্লোবিন হাফ স্যাচুরেটেড, যেটাকে P50 দিয়ে বললাম এটাকে P হাফ দিয়ে প্রেজেন্ট করা আছে। মানে এই অক্সিজেন বা অক্সিজেন দিয়ে হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিনকে 50% স্যাচুরেট করতে, মানে যতটা পরিমাণ অক্সিজেন ঢুকলে টোটালটা হচ্ছে কমপ্লিটলি স্যাচুরেটেড হয় তার অর্ধেক মানে 50% অক্সিজেন গেল দিতে গেলে যে পরিমাণ পার্সিয়াল প্রেসারটা লাগে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে পি হাফ দিয়ে। বুঝেছি? তো P হাফ দেখো পার্সিয়াল প্রেসারটা কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে একই পিএইচ এর ক্ষেত্রে হিমোগ্লোবিনের ক্ষেত্রে অনেকটা বেশি লাগছে। দেখো এই যে এই পয়জনে হিমোগ্লোবিনের জন্য অনেকটা বেশি লাগছে যেখানে মায়োগ্লোবিনের কম। তার জন্য কী হয় টিস্যুতে মানে বডিতে লো পিএইচ এর কন্ডিশনে খুব ইজিলি হিমোগ্লোবিন থেকে মায়োগ্লোবিনে অক্সিজেন ট্রান্সফার হয়ে যায়। হিমোগ্লোবিন থেকে মায়োগ্লোবিনে খুব ইজিলি অক্সিজেন ট্রান্সফার হয়। হয়েছে? সেটা ওই পার্সিয়াল প্রেসার ডিফারেন্সের জন্য। আর লাংসে বাইন্ড হয় কী করে? লাংসে পার্সিয়াল প্রেসারটা বেশি, অক্সিজেনটাই বেশি আছে ফুল অক্সিজেন। তো সেখানে বাইন্ডিং টেন্ডেন্সি বেশি হয়। তো এখন যাদের ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, তো অক্সিজেন স্যাচুরেশন বাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে লাংসে পার্সিয়াল প্রেসারটা বাড়ানো। সেটা তার নিজে থেকে হওয়া পসিবল না। তো সেই জন্য হচ্ছে অক্সিজেন দিয়ে লাংসের মানে ফুসফুসের মধ্যে অক্সিজেনের পার্সিয়াল প্রেসারটাকে বাড়ানো হচ্ছে আর্টিফিশিয়ালি। হয়েছে? এবার একটা জিনিস দেখে নাও একটুখানি। আচ্ছা, ওই জন্য এখানে আছে এইখানে দেখবে আন্ডার সাচ উইকলি অ্যাসিডিক কন্ডিশন মানে জাস্ট 7 থেকে একটুখানি কম কন্ডিশন, দ্য ট্রান্সফার অফ O2 ফ্রম অক্সিএইচপি অক্সিজেন টু হিমোগ্লোবিন টু মায়োগ্লোবিন ইজ ভেরি মাচ ফরওয়ার্ড। বুঝলি? এই পার্সিয়াল প্রেসার মায়োগ্লোবিনের জন্য কম পার্সিয়াল প্রেসার লাগে, হিমোগ্লোবিনের বেশি লাগবে। তো লাংসে বেশি ছিল সেখানে হিমোগ্লোবিনে বাইন্ড হয়ে গেছে।
কলা কোষের ভেতরে আসছে সেখানে পার্শিয়াল প্রেসার কম, তো সেখানে ইজিলি মায়োগ্লোবিনে বন্ড হয়ে যাবে এবং মায়োগ্লোবিনের বাইন্ডিংটা ইরিভার্সিবল হয়ে যাবে। এটা হচ্ছে বোর এফেক্ট। বোর এফেক্টের মতো এই যে পি হাফটা লেখা আছে, অক্সিজেন প্রেসার রিকোয়ার্ড টু হাফ স্যাচুরেটেড এইচপি আর এমবি। এইচপি আর এমবিকে যতটা অক্সিজেন দিলে ফুল স্যাচুরেটেড হয় তার থেকে অর্ধেক মানে হাফ স্যাচুরেটেড করতে গেলে যে পার্সেন্ট প্রেসার দিতে হয় সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে পি হাফ। আমি এখানে লিখে দিচ্ছি ওটা হচ্ছে P50। বইতে দেখলে P50 হিসাবে প্রেজেন্ট পাবে, মানে 50% অক্সিজেন হতে গেলে যে পার্সেন্ট প্রেসার লাগে। দেখতে পেলে? আচ্ছা, এইখানে যেটা আছে একটুখানি দেখে নেবে, ওই যে হিলস ইকুয়েশনটা পড়বে, যেটা কোঅপারেটিভ ইন্টারাকশন বলা হচ্ছে, ওই জায়গায় দেখে নাও। বলছি এখানে যে বাইন্ড হয় না, স্টেপ ওয়াইজ বাইন্ড হয়। প্রথমে হিমোগ্লোবিনের সঙ্গে O2 বাইন্ড হলো। হিমোগ্লোবিন কিন্তু তোমার টেট্রামার করে আছে, যে ওই যে হিমোগ্লোবিন মানে 4টে আছে, এটা মনে রাখবে। 4টে মায়োগ্লোবিন, প্রথমে একটার সঙ্গে বাইন্ড হলো, HbO2 হলো, নেক্সট HbO2 এর সঙ্গে বাইন্ড হলো। নর্মালি তোমাদের ক্ষেত্রে যদি তোমরা যে ডিসোসিয়েশন যেগুলো, যেমন যে অ্যাসিডের ক্ষেত্রে রেট অফ ডিসোসিয়েশন দেখো, সেখানে কিন্তু K1 K2 K3 পরপর কমে যায়, মানে কমন আয়ন এফেক্টের জন্য কমে যায়, মানে সেখানে বাড়ে না, উল্টে কমে যায়। কিন্তু এখানে পার্টিকুলারলি কোঅপারেটিভ ইন্টারাকশন, মানে আগে যেখানে টেট্রাম 4টে একসঙ্গে বাইন্ড হয়েছিল, অক্সিজেনকে বাইন্ড করে দিত না স্টেরিক ক্রাউডিং এর জন্য, এখন সেইখানে কিন্তু ইজিলি অক্সিজেন বাইন্ড হবে। একটা হয়ে যাওয়ার পরে বাকিরা পুরোপুরি ওপেন হয়ে যাচ্ছে, বাইন্ডিং টেন্ডেন্সিটা ইনক্রিজ করবে। এখানে দেখবে যে K1 K2 K3 K4 এরা আস্তে আস্তে ইনক্রিজ করবে। এইটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ ইন্টারাকশন, যেটা হিলসের ইকুয়েশন থেকে না, হিলসের প্লটটা থেকে, যে প্লটটাই যেখানে প্লটটা থেকে পাওয়া যায়, বা ধরো এইখানে যে হিলস ইকুয়েশনের প্লটটা ছিল, হঠাৎ করে এদের কোএফিসিয়েন্টটা যে এরকম নর্মাল আস্তে আস্তে কী হবে না, হঠাৎ করে ইনক্রিজ করে যাবে। তারপরে টোটাল অক্সিজেটেড হয়ে গেলে সেখান থেকে আবার নর্মাল, মনে হচ্ছে ওই রিল্যাক্স স্টেটে নর্মাল মায়োগ্লোবিন যেরকম থাকে সেরকম, মানে ফুলি অক্সিজেনেট হয়ে গেলে সেরকমই হয়ে যাবে। তখন কিন্তু ফুলি অক্সিজেনেট বলতে সমস্ত ইউনিট আর এক জায়গায় নেই, টোটাল ইউনিটগুলো ওপেন হয়ে গেছে, বুঝছে, মানে সিঙ্গেল ইউনিট হিসেবে চলে গেছে। এবার দেখবে, আচ্ছা মায়োগ্লোবিনের ক্ষেত্রে KMB, এর ক্ষেত্রে একটাই হয়, এর ক্ষেত্রে কোনো ডিফারেন্স কিছু জিনিস হয় না। MbO2 এর কনস্ট্যান্টটাকে বলা হয়েছে, দেখো ওই যে ইকুইলিব্রিয়াম যদি বলো, ইউনিভার্সিটি সেটা ইকুইলিব্রিয়াম। MbO2 বাই Mb ইন্টু PO2, অক্সিজেনটা গ্যাস আছে, তো গ্যাস হলো, গ্যাসের ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার হয়, গ্যাসের ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার হয়েছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড এইচপির সঙ্গে O2 সঙ্গে NO2, মানে এটা হচ্ছে 4 হয়েছে, তো এন দিয়ে সবার জন্য, মানে প্রত্যেকটা ইকুয়েশন তো আলাদা আলাদা, তো এখানে এমনি এন দিয়ে প্রেজেন্ট করে দিয়েছে। HbO2 হোল এন, তো KB ইকুয়াল টু হয়ে যাচ্ছে HbO2 হোল এন এর থার্ড ব্র্যাকেট মানে অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই HbO2 সঙ্গে PO2 হোল এন, হয়েছে। তো এটাকে যখন ওই ফ্র্যাকশন এফ, আচ্ছা ফ্র্যাকশন এফ বলতে কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে FM, বুঝলে। এই ফ্র্যাকশন যেটা আসছে এটাকে অ্যাকচুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে FM দিয়ে। কোন জায়গায় লিখে রাখি, এইখানে কোথাও লিখে রাখি, এই যে FMB আছে, এইখানে FMB লিখে রেখেছে। এই যে FMB, এটা মানে হচ্ছে ফ্র্যাকশন অফ MB অক্সিজেনেটেড, মানে সেটা বাংলায় বললে মায়োগ্লোবিনের কত অংশ বা কত ভগ্নাংশ, অংশগুলি কত অংশ মায়োগ্লোবিন অক্সিজেনেটেড হয়েছে, তার ভ্যালুটা কোথায় পাবো? অক্সিজেনেটেড মায়োগ্লোবিনকে ডিভাইড করব টোটাল মায়োগ্লোবিন দিয়ে, এখানে দেখো অক্সিজেনেটেড মায়োগ্লোবিন ডিভাইডেড বাই টোটাল মায়োগ্লোবিন করলে হচ্ছে ওই ফ্র্যাকশন অফ মায়োগ্লোবিন পাবো। অক্সিজেনেটেড মায়োগ্লোবিনে কি কন্ডিশন আছে গো? অক্সিজেন মায়োগ্লোবিন হচ্ছে এই যে MbO2, এইটা, তো MbO2 ডিভাইডেড বাই MbO2 আর বাকি যে রেস্ট MB আছে, মানে মায়োগ্লোবিন নিচে আছে, উপরে আছে অক্সিজেনেটেড মায়োগ্লোবিন বলতে MbO2 কন্ডিশন, আর টোটাল মায়োগ্লোবিন বলতে মায়োগ্লোবিন প্লাস অক্সিজেনেটেড যে মায়োগ্লোবিন, এই টোটালটা মিললে তো মায়োগ্লোবিন হবে, তো সেইটা। তো MbO2টা তোমার হয়ে যাচ্ছে হচ্ছে কত জানো, এখান থেকে MbO2 হয়ে যাবে, তাহলে MbO2 এর ভ্যালু হয়ে যাবে KMB ইন্টু MB ইন্টু PO2, এটা লেখা হয়েছে, বুঝেছো। আর এইখানে, এখানে একটা চলে আসবে, আচ্ছা এখানে একটা স্টেপ জাম্প করে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এইখানে ওই যে MbO2 জায়গায় MB ইন্টু PO2 ইন্টু যে MBটা লেখাবে, কনসেন্ট্রেশন MB, অ্যাক্টিভিটি অফ MB বলা উচিত, MB, তো সেইগুলো হয়ে যাচ্ছে উপরে, উপরেও সেম হবে, সেগুলো কেটে দেওয়া হয়েছে আর কি,
মানে বেসিক্যালি হচ্ছে এখানে একটা টার্ম এক্সট্রা করার কথা ছিল। ডিভাইডেড বাই এম বি ইন্টু প্লাস কে এম বি ইন্টু হয়ে যাচ্ছে পি ও টু এর সঙ্গে এম বি মাল্টিপ্লাই করলাম। এই স্টেপটা এখানে করা নেই, হ্যাঁ। এটা করলে এমবি গুলো সব কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে এই যে কে এম বি ডট পিও টু বাই ওয়ান প্লাস কে এম বি ডট পিও টু, বুঝেছে? এটা হচ্ছে ফ্র্যাকশন অফ এমবি। এইবারে হিলসের ক্ষেত্রে প্লটটা কি করা হয়, সেখানে করা হয় লগ। এই যে এফ এম বি লগ লগ লগের ভেতরে থাকে হচ্ছে এরকম করে এফ এম বি, সেইখানে দেখে এফ এম বি বেরিয়ে গেল, ওখানে কি কি প্লট করা হয়, লগ এফ এম বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এফ এম বি। এটা ভ্যালুটাকে এই ভ্যালুটাকে লগের রেসপেক্টে হচ্ছে হিলসের ইকুয়েশনের ক্ষেত্রে হচ্ছে প্লট করা হয়। আচ্ছা, এখান থেকে এইচবিটা সেম টাইপের করে বেরিয়ে নেবে। এইচবিটা এরকম চলে আসবে কে এইচবি ডট পিও টু হোল এন বাই ওয়ান প্লাস, এটা চলে আসবে। আচ্ছা, লগের ক্ষেত্রে এমবির ক্ষেত্রে যেটা প্লট করা আছে দেখো এফ বাই ওয়ান মাইনাস এফ এমবি। আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে ওরকমই প্লট করা হবে। তো সেখানে এই যে এই দুটো চলে আসছে, আর যে এন লগ হয়েছে, এই এন যেটা এন, এই যে এন না, এই এন কে বলা হচ্ছে হিলস কোফিসিয়েন্ট। এটা হিল ইকুয়েশন প্লট হয়ে গেল। এখানে একটা লিখতে হতো, সেটা হচ্ছে এই যে এন, ছোট এনটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় হিলস হিলস কোফিসিয়েন্ট। তোমাদের নোটে নেই, হ্যাঁ এই যে এনটা, এনটা কি এটা লিখে নেবে। যেটা এমবির জন্য এন, এমবিতে তোমার নর্মাল হয় এটা 1, আর এন এইচবিতে এটা এখানে 2.8 লিখে, 2.8 থেকে যদি 3 হয় তো হিমোগ্লোবিনের ক্ষেত্রে এখানে হিল স্পটে 2.8 করা আছে, বুঝলে? এই জিনিসগুলো একটুখানি লিখে নেবে তো তোমাদের ওইখানটা লেখা নেই এইচপি। যে এইটা চলে এলো হিলস ইকুয়েশন, হ্যাঁ এটা বন্ধ করতে দেবে, মানে হিলস ইকুয়েশন এইটা নয় কিন্তু, এই প্লটটা তখন নয়, এটা পার্সেন্ট অফ অক্সিজেনেশন। এই লগ এফ বাই ওয়ান মাইনাস এফ, এই প্লটটা হচ্ছে আমার এইটা যেটা, এই দেখো এখানে লগ এফ বাই ওয়ান মাইনাস এফ করা আছে। এই যে প্লটটা, এই প্লট এইটা যেটা হচ্ছে এইটা তুলে আছে তোমার হচ্ছে হিলস প্লট। হিলসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এপাশে পার্সেল প্রেসার হিসেবে নিলাম, লগ পার্সেল প্রেসারের লগ নিয়ে নেওয়া হচ্ছে, লগ পিও টু করে প্লট করা হয়েছে, বুঝতে পারলে? দেখলে পাবে। তো দেখো লগ পিও টুর সঙ্গে এনটা মাল্টিপ্লাই আছে, এনটা হয়ে যাচ্ছে হিল কোফিসিয়েন্ট, যেটা কিনা এর ক্ষেত্রে নেই, এর ক্ষেত্রে নেই না, মাইগ্লোপিনের ক্ষেত্রে ওটাই 1 আছে আর কি। তো মাইগ্লোপিনের ক্ষেত্রে ইজিলি 1 বলে দেওয়া হচ্ছে, আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে ওটা 2.8, ওই জায়গায় 3ও থাকবে, বুঝতে পারবে? আচ্ছা, ঠিক আছে, এগুলোকে কমপ্লিট করো। আচ্ছা, যার যার একটু দেখতে অসুবিধা হলো কিছুক্ষণ পরে ওই তো মানে ওটা আপলোড হবে, অটো আপলোড, এটা বেশ কিছুক্ষণ টাইম লাগে মনে হয়। হোক, তখন আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ লিঙ্কটা পাঠিয়ে দেবো। হ্যাঁ বলো। অক্সিজেন প্রথম বাইন্ড হওয়ার পরে পরের অক্সিজেনগুলো বাকি যে মানে অক্সিজেন শুরুতে ছিল কি আছে, অক্সিজেন শুরুতে না অ্যাকচুয়ালি মাইগ্লোফিন ইউনিটগুলো হিমোগ্লোবিনের ক্ষেত্রে চারটে এক জায়গায় বাইন্ড হয়েছিল, বা সিম্পলি ধরো এক জায়গায় জড়ো হয়েছিল। সেই জায়গাতে কোনো অক্সিজেনটাই হচ্ছে মানে কোনো মায়োগ্লোবিনটাই অক্সিজেন বাইন্ডিং এর জন্য ওপেন ছিল না। তো ফার্স্ট যখন একটা বাইন্ড হলো তারপর থেকে কি হলো না, ওই যে তাদের যে হিন্ডেন্সটা মানে এক জায়গায় যে চারটে এক জায়গায় জড়ো হয়েছিল সেটা আর থাকবে না। মানে ফার্স্ট একবার ব্রেক করে যাওয়ার পরে টেট্রামাইন একটা ব্রেক করে যাওয়ার পরে বাকিগুলো কিন্তু
অক্সিজেন বাইন্ডিং এর জন্য ওপেন হয়ে যাবে। তখন কি হবে? খুব ইজিলি অক্সিজেন বাইন্ড হবে। হয়েছে? এবারে এটা দুটো রেসপেক্টিভে বলা হচ্ছে। প্রথম বলা হচ্ছে কোঅপারেটিভ ইন্টারঅ্যাকশন, যেখানে বলছি যে এই যে রেটটাকে ইনক্রিজিং করলো, রেটটা ইনক্রিজিং হচ্ছে কার জন্য? না, একটা মায়োগ্লোবিন ইউনিট নিজে অক্সিজেনেটেড হওয়ার পরে বাকি মায়োগ্লোবিন ইউনিটের জন্য অক্সিজেনে বাইন্ড হওয়ার জন্য তাদেরকে ওপেন করে দিচ্ছে। মানে একটা মায়োগ্লোবিন ইউনিট বাইন্ড হওয়ার পরে বাকিদের জন্য, মানে হিমোগ্লোবিনের একটা মায়োগ্লোবিন ইউনিট বাইন্ড হওয়ার পরে বাকিদের জন্য অক্সিজেন বাইন্ডিং এর জন্য ওপেন করে দিচ্ছে। ওই জন্য বলা হচ্ছে কোঅপারেটিভ ইন্টারাকশন, মানে সহযোগিতামূলক বলতে পারো। সহযোগিতামূলক ইন্টারাকশন দিয়ে হচ্ছে অক্সিজেনের বাইন্ডিং রেটটাকে ইনক্রিজ করছে। পরের দিকে পার্শিয়াল প্রেসার কমই হচ্ছে, বাইন্ড হচ্ছে। মানে শুরুতে যেটা 26 গুণ বেশি ছিল, পরের দিকে সেটা অনেকটাই কমে গিয়ে মানে এক জায়গায় ম্যাচ করে যাচ্ছে মায়োগ্লোবিন আর নর্মাল ওই হিমোগ্লোবিন। যখন ওটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ ইন্টারাকশন মায়োগ্লোবিনের দিক থেকে। অক্সিজেনের দিক থেকে ওই সেম জিনিসটাকে বলা হচ্ছে, অক্সিজেনের দিক থেকে যখন দেখছি তখন বলছি হোমোটপিক অ্যালিস্টেটিভ এফেক্ট। কি বলছি? না বলছি একটা অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হওয়ার পরে, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন মলিকুল বাইন্ড হওয়ার পরে বাকি অক্সিজেন মলিকুল, মানে অক্সিজেন বাইন্ড হওয়ার পরে বাকি অক্সিজেন মানে সেম টাইপের যে আর যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলোর জন্য হচ্ছে বাইন্ডিং টেন্ডেন্সি, মায়োগ্লোবিনের সঙ্গে বাইন্ডিং টেন্ডেন্সিটাকে বাড়িয়ে দিচ্ছে। একটা অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়ে যাওয়ার পরে ওই একই রকম গঠনেরই চেঞ্জ করে, যার ফলে হচ্ছে বাকি যে টেট্রামারের ক্ষেত্রে বাকি যে 3টি ইউনিট আছে, বাকি 3টে ইউনিটের সঙ্গে অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সি অনেকটা ইনক্রিজ করে দেয়। তো সেটাকে বলছি অক্সিজেনের দিক থেকে বলছি হোমোটপিক, মানে সেম, হোমো মানে সেম মলিকুল, অক্সিজেন মলিকুল অ্যাড হওয়ার পরে বাকি অক্সিজেন মলিকুল মানে সেম মলিকুল বাকি অন্য মলিকুলগুলোর জন্য, সেম মলিকুলগুলোর জন্য কি করছে? না, বাইন্ডিং টেন্ডেন্সিটা ইনক্রিজ করছে। তাই জন্য সেটাকে বলা হচ্ছে হোমোটপিক অ্যালিস্টোটপিক এফেক্ট। এই জিনিসটা, এইটা শুনে রাখবো। ঠিক আছে, হ্যাঁ।